হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আমরা গত 20 বছর ধরে যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো তার অ্যান্সার করার চেষ্টা করছিলাম। আজকে তার পার্ট 2। কোশ্চেন নম্বর 21, PQRS চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কারা অ্যারোমেটিক কারা নন অ্যারোমেটিক সেটা বার করতে হবে। দেখো, অ্যারোমেটিক হতে গেলে কি 4n+2 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, তাই তো। এখন দেখো, ফার্স্ট কম্পাউন্ডে n=2 যদি 0 ধরি, তাহলে সাইক্লিক প্লেনার কনজুগেটেড, এটা হচ্ছে আমার কি অ্যারোমেটিক হচ্ছে। কিউ কম্পাউন্ড কিউতে দেখো, এটা কি 4n সিস্টেম, তাহলে এটা অ্যারোমেটিক নয়। কম্পাউন্ড আর দেখো, এটাতে একটা মাঝখানে sp3 অ্যাটম থাকার জন্য এটা কিন্তু হোমো অ্যারোমেটিক হতে পারে, কিন্তু অ্যারোমেটিক তো নয়, তো এটা অ্যারোমেটিক নয়। কম্পাউন্ড এসে দেখো কটা পাই বন্ড আছে, 1 2 3 4 5 6 7টা, 7 দিয়ে 14, মানে n=3 হলে 12+2, তাহলে এটাও হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে রাইট অ্যান্সার কী হবে না, পি এবং এস এই দুটো হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 22 বলছে যে নিচের যে চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে PQRS, এদের এসএন টু রিয়াকশান রেটের যে নিউক্লিওফিলিসিটি অর্ডার সেটাকে আমাকে বের করতে হবে। দেখো, নিউক্লিওফিলিসিটি অর্ডার কার উপর ডিপেন্ড করে না, দুটো ফ্যাক্টর। এক হচ্ছে কি না পোলারাইজেবিলিটি অফ দ্য অ্যাটম, আর হচ্ছে কি না বেসিসিটি। দেখো, PQRS এর মধ্যে এই কিউতে কি আছে, সালফার আছে। অক্সিজেনের থেকে সালফারের পোলারাইজেবিলিটি অনেক বেশি, তাহলে এটাই হবে কি সব থেকে হাইয়েস্ট নিউক্লিওফিলিসিটি। এরপরে দেখো, পি এবং আর এর মধ্যে যেহেতু নিউক্লিওফাইলিক যে অক্সিজেনটা সবগুলোতে সেম, তার মানে কি এর পোলারাইজেবিলিটি সেম, তাহলে বেসিসিটি যার বেশি হবে তার কি হবে নিউক্লিওফিলিসিটি বেশি হবে। এখন দেখো, আর এবং এসে নাইট্রো উইথড্রয়িং গ্রুপ আছে, তার বেসিসিটি কম, তাহলে 2 নম্বর কী হবে, এই যে ফেনক্সাইড এটা হবে 2 নম্বর, এই যে প্যারানাইট্রোফেনল এটা হবে 3 নম্বর, আর 2,4-ডাইনাইট্রোফেনল এটা হবে লাস্ট 4 নম্বর। তাহলে কারেক্ট অর্ডার হচ্ছে কি না অপশান বি। বি হচ্ছে কি না কিউ গ্রেটার দেন পি গ্রেটার দেন আর গ্রেটার দেন এস, এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন 23, নিচের চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে, বলছে এই কম্পাউন্ডগুলোর মধ্যে এই যে দোজ উড নট রেসপন্ড বোথ নাইট্রোজেন অ্যান্ড সালফার উইথ সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট, মানে ল্যাসাইন টেস্টে কারা কারা পার্টিসিপেট করবে না, পজিটিভ টেস্ট দেবে না। এই যে উড নট রেসপন্ড, ল্যাসাইন টেস্টের মধ্যে কি নাইট্রোজেন এবং সালফারের জন্য। আমরা জানি নাইট্রোজেনের টেস্ট পজিটিভ দিতে গেলে কম্পাউন্ডের মধ্যে CN বন্ড থাকতে হবে। CN বন্ড থেকে কী হবে, NaCN তৈরি হবে। যদি কার্বন নাইট্রোজেন সরাসরি বন্ড না থাকে তাহলে সেই কিন্তু নাইট্রোজেনের জন্য পজিটিভ টেস্ট দেবে না। তাহলে কম্পাউন্ড ওয়ানে দেখো কার্বন নাইট্রোজেন বন্ড নেই, যার ফলে এ দেবে না। কম্পাউন্ড টুতে কী আছে, কার্বন নাইট্রোজেন বন্ড আছে, তাহলে দেবে। আর কম্পাউন্ড থ্রিতেও দেখো যে কার্বন নাইট্রোজেন বন্ড নেই, তাহলে এটাও দেবে না। তাহলে আমাদের কোশ্চেনে কী ছিল, কারা কারা এই ল্যাসাইন টেস্টে নাইট্রোজেন এবং সালফার টেস্ট দেবে না। তাহলে আমার কি 1 এবং 3 এই দুটোই হচ্ছে দেবে না। তাহলে রাইট অ্যান্সার কি না অপশান এ। অপশান এ হচ্ছে কি 1 এবং 3 এই দুটো হচ্ছে কি ল্যাসাইন টেস্টে নাইট্রোজেন এবং সালফারের টেস্ট দেবে না। কোশ্চেন 24 বলছে যে নিচের চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে মোস্ট পোলার কম্পাউন্ড কে হবে না। দেখো, আমরা SF4 SF4 এর স্ট্রাকচার কি না TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, একটা লোন পেয়ার আছে। যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা লোন পেয়ার থাকার জন্য মলিকুলটাতে কিন্তু পোলারিটি থাকবে। BF3 এটা একটা প্ল্যানার কম্পাউন্ড, স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি 3টে ফ্লোরিন 3 দিকে আছে, যার ফলে এটা কি নন পোলার। একই হবে SO3, এটাও কি 3টে অক্সিজেন 3 দিকে সালফারের, কোনো লোন পেয়ার নেই, এটাও হচ্ছে কি নন পোলার। আর XeF4 এর স্ট্রাকচারটা কি অক্টাহেড্রাল, এখানেও ধরো দুটো লোন পেয়ার দুদিকে আছে, যার ফলে এটাও কিন্তু নন পোলার। তাহলে পোলার কম্পাউন্ড কোনটা হলো অপশান এ, SF4টাই হচ্ছে একমাত্র পোলার কম্পাউন্ড।
কোশ্চেন 25-এ বলছে কারেক্ট অপশান, বলছে কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং কার্বোনিয়াম আয়ন। তিনটে কার্বোক্যাটন দেওয়া হয়েছে, তিনটের মধ্যে স্টেবিলিটি অর্ডার সাজাতে বলেছে। আমরা জানি কি কার্বোক্যাটন মানে কি, তার হাইব্রিডেশন হয়ে যায় sp2, অর্থাৎ কি প্ল্যানার হতে হবে। এখন দেখো এই যে কম্পাউন্ড 2 একটা 3 ডিগ্রি কার্বোক্যাটন এবং প্রত্যেকটা 3 ডিগ্রি কার্বোক্যাটন, কিন্তু কম্পাউন্ড 2তে যেহেতু ওপেন আছে এটা কি প্ল্যানার হতে পারবে, তাহলে এটা সব থেকে স্টেবিলিটি বেশি হবে, 1 নম্বর স্টেবিলিটি। দেখো কম্পাউন্ড 1 এবং 3 এর ক্ষেত্রে কেজ লাইক স্ট্রাকচার, খাঁচার মতো স্ট্রাকচার, তার ফলে এরা প্ল্যানারিটি সহজে আনতে পারবে না। এখন 1-এর থেকে কম্পাউন্ড 3 এর ক্ষেত্রে এই খাঁচাটা একটু লুজ খাঁচা, কারণ এখানে এই যে মাঝখানে দুটো CH2 আছে, যার ফলে তাহলে স্টেবিলিটি কেমন হবে এর, না এবারে এর হচ্ছে 2 নম্বর হবে, আর এক কম্পাউন্ড হচ্ছে আর কি 3 হবে লাস্ট। তাহলে কারেক্ট অর্ডার কি হবে, না অপশান ডি, 2 > 3 > 1, এই হচ্ছে আমার কি কারেক্ট স্টেবিলিটি অর্ডার। কোশ্চেন 26 বলছে যে হোমোলাইটিক ব্রেকিং যখন হচ্ছে কার্বন কার্বন বন্ড নিচে 4টা কম্পাউন্ডের মধ্যে কোনটাতে ইজিয়েস্ট হচ্ছে কার্বন কার্বন বন্ড হোমোলাইটিক ব্রেকিং। এখন দেখো হোমোলাইটিক ব্রেকিং মানে কি, বেসিক্যালি কার্বন কার্বন সিসি ভেঙে গিয়ে সি ডট আর সি ডট তৈরি হবে, তাহলে এই র্যাডিক্যালগুলোর স্টেবিলিটি যেখানে বেশি হবে তাহলে সেটার ক্ষেত্রে সহজে ভাঙবে। এখন দেখো 1 নম্বরে কী আছে, 1 নম্বরে দেখো প্রাইমারি কার্বন আছে। 2 নম্বরে কি 2 ডিগ্রি, এই যে 2 ডিগ্রি কার্বন আছে। 3 নম্বরে কি আছে 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যোগ আছে। আর 4-এ কি আছে কোয়াটারনারি কার্বন, মানে CM3 মানে Me3C ভার্সাস Me3C। এখন এই কোয়াটারনারি এই যে কম্পাউন্ড 4 যখন ভাঙবে তখন কি হবে, বেসিক্যালি 3 ডিগ্রি কার্বোক্যাটন রেডিক্যাল তৈরি করবে। রেডিক্যাল মানে কি, ওর স্টেবিলিটি কি কার্বোক্যাটনের মতো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে 3টে মিথাইল থাকবে, ধরো সি, এই 3টে মিথাইল থাকবে এই ডট, তাহলে এর 3টে মিথাইল থাকার জন্য তাদের যে প্লাস আই এফেক্ট আছে তাহলে রেডিক্যালটাকে স্টেবিলাইজ করবে। তাহলে সব থেকে হাইয়েস্ট স্টেবিলিটি কার হবে, না এই অপশান 4 নম্বর কম্পাউন্ডার, যার ফলে হোমোলাইটিক ব্রেকিংটাও ইজিয়েস্ট হবে কোথায়, এই অপশান ডি। এটাই হচ্ছে আমার হোমোলাইটিক ক্লিভেজটা ইজিয়েস্ট হবে 4টার মধ্যে। কোশ্চেন 27, দ্য কারেক্ট ওরিয়েন্টেশন অফ দ্য ডাইপোল মোমেন্ট অফ পিরোল অ্যান্ড পিরিডিন। দেখো আমরা জানি কি পিরোলের ক্ষেত্রে এই লোন নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে ওটা কিন্তু অ্যারোমেটিসিটিতে পার্টিসিপেট করে, ওটা ফ্রি নেই। তাহলে অ্যারোমেটিসিটি পার্টিসিপেট করার জন্য কি হয়, নাইট্রোজেনের লোন পেয়ারটাকে রিংয়ের সঙ্গে কনজুগেশন করতে হয়, যার ফলে এর ডাইপোল মোমেন্টটা কিন্তু নাইট্রোজেনের থেকে কি হচ্ছে রিংয়ের দিকে গেছে। পিরিডিনের ক্ষেত্রে কিন্তু লোন পেয়ারটা ফ্রি আছে, যার ফলে এর ডাইপোল মোমেন্ট কিন্তু টুয়ার্ডস নাইট্রোজেন। তাহলে এই অপশান 1 নম্বর অপশানটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পিরোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নাইট্রোজেনের থেকে রিংয়ের দিকে, আর পিরিডিনের ক্ষেত্রে টুয়ার্ডস নাইট্রোজেন। কোশ্চেন 28 বলছে নিচের রিয়াকশন দেওয়া হয়েছে, সেখানে বলছে যে মেজর প্রোডাক্ট কে হবে বের করতে বলা হয়েছে। দেখো স্টার্টিং ম্যাটেরিয়াল কি, একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে আর এখানে অ্যালকাইল ব্রোমাইড আছে। ফার্স্ট রিয়েজেন্ট কী দেওয়া হয়েছে, DMF সলভেন্টে সোডিয়াম অ্যাজাইড, তাই তো। তাহলে সোডিয়াম অ্যাজাইডে কি Na+N3-, এই N3- এসে ব্রোমিনকে বের করে দেবে, তাহলে কী হবে এখানে CH2N3 হয়ে যাবে। এবার নেক্সট স্টেপে কী আছে H2PDC, এটা কি রিডাকশান করবে, রিডাকশান করে কী হবে N3 থেকে কী করবে জাস্ট NH2 করবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কী হবে, জাস্ট COOH গ্রুপ আনচেঞ্জ থাকবে, এইখানে জাস্ট এই N3 থেকে NH2 হয়ে যাবে। রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখন অপশান 2টা হলো না কেন, যদি হিট করা হতো বা কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হতো তখন অপশান 2 হতে পারতো, যেহেতু হিট করা হয়নি নর্মাল রিডাকশান করা হয়েছে, তাহলে অপশান এই থাকবে আমার বেসিক্যালি রাইট অ্যান্সার। কোশ্চেন 29 বলছে ভোলহার্ড মেথড কী করা হয় বেসিক্যালি, এই মেথডটা ইউজ করা হয় সিলভার প্লাস
এবং Cl মাইনাস ক্লোরাইড আয়ন, এই দুটোর কনসেন্ট্রেশন বেসিক্যালি টাইট্রেশনের সাহায্যে কনসেন্ট্রেশন মাপার জন্য মাপা হয় সহজে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? ক্লোরাইড আয়ন বাই টাইট্রেশন উইথ সিলভার নাইট্রেট। তাহলে এই ক্লোরাইড আয়ন এস্টিমেশনের জন্য ব্যবহার করে দিতে পারে। তাহলে অপশান এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে সিলভার আয়ন দিয়ে নাইট্রেট দিয়ে ক্লোরাইড আয়নের এস্টিমেশন আমরা করতে পারি। কোশ্চেন 30 বলছে যে দ্য কারেক্ট অর্ডার অফ দ্য পিকে ভ্যালুজ ফর দ্য কনজুগেট অ্যাসিড। দেখো এই যে কম্পাউন্ড দেওয়া হয়েছে তিনটা হচ্ছে বেস, এদের কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালুগুলোর যে অর্ডারগুলো বের করতে হবে আমাকে বেশি থেকে কম। ভাবতে হবে কনজুগেট অ্যাসিড মানে কি, এগুলোর সঙ্গে একটা করে প্রোটন যোগ হবে, প্রোটন যোগ হওয়ার ফলে যে কনজুগেট অ্যাসিড তৈরি হবে তাদের পিকে ভ্যালু। এখন দেখো যদি হায়ার পিকে ভ্যালু হয়, হায়ার পিকে ভ্যালু মানে কি, সেই কনজুগেট অ্যাসিডটার যে করসপন্ডিং বেস হবে সেটা কি, কনজুগেট অ্যাসিডটা মোর স্টেবল, তাই না? কারণ পিকে বেশি মানে কি উইক অ্যাসিড, তার মানে কি করসপন্ডিং বেসটা হবে স্ট্রং বেস, তাই না? তাহলে যদি আমি এই হায়ার পিকে মানে কি, তার করসপন্ডিং বেসিসিটিটা খুব হাই হবে। তাহলে এই চারটা কম্পাউন্ডের মধ্যে যদি বেসিসিটি অর্ডার বের করতে পারি তাহলে আমরা পিকে এর অর্ডার পেয়ে যাব, তাই না? এবার চারটে কম্পাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি, দেখো কম্পাউন্ড 1 এবং 4 এরা কি না sp2 নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। কম্পাউন্ড 2 এবং 3 এর ক্ষেত্রে sp3 নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। আমরা জানি যে sp3 নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকলে তার বেসিসিটি সবসময় sp2 এর থেকে বেশি হয়, যার ফলে বুঝতে পারছি 2 এবং 3 এর বেসিসিটি 1 এবং 4 এর থেকে বেশি হবে। এবার আসছি 2 এবং 3 এর মধ্যে যদি কম্পেয়ার করি, দেখো 2 নম্বর কম্পাউন্ডে কী আছে, একটা সাইক্লোপ্রোপেন রিং আছে, অলরেডি রিজিডিটি আছে, আবার যদি এখানে একটা হাইড্রোজেন যোগ হয় তাহলে কি রিজিডিটি বেড়ে যাবে, যার ফলে 2 থেকে 3টা হচ্ছে মোর বেসিক। তাহলে 3 নম্বরটা হচ্ছে কি 1, 2 নম্বরটা কী দেবো 2 দেবো। এবার পিরোল এবং পিরিডিনের মধ্যে কার বেসিসিটি বেশি? সিম্পল, পিরিডিনের বেসিসিটি বেশি। কারণ কি না পিরোলের লোন পেয়ারটা যদি ডোনেট করে দেয় H+কে তাহলে ওর অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে, তাই তো? তাহলে পিরোল হচ্ছে কি এখানে চারটার মধ্যে উইকেস্ট বেস, তাহলে এটা হবে 4 নম্বর আর পিরিডিনটা হবে 3 নম্বর। তাহলে কোশ্চেন 30তে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি। অপশান সি কি না এই যে 3 নম্বর গ্রেটার দেন 2 নম্বর গ্রেটার দেন 4 নম্বর গ্রেটার দেন 1 নম্বর, এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন 31 বলছে যে দ্য অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড ফর কমপ্লিট নিউট্রালাইজেশন অফ 1 মোল অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। বলছে যে এই যে কম্পাউন্ড দেওয়া হয়েছে তাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রাইডেশন করি তাহলে যে NaOH লাগবে তার ওয়েট কত হবে। এটা হচ্ছে যে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন। এখন ভাবতে হবে যে এই NaOH কতগুলো ফাংশনাল গ্রুপকে নিউট্রালাইজ করতে পারবে। সিম্পল দেখো NaOH কাকে ফার্স্ট করবে না, প্রথমে এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে এটা হচ্ছে 1 নম্বর, একে করতে পারবে। 2 নম্বর কী হবে না যে এই SO3H আছে 2 নম্বর, একেও করতে পারবে। 3 নম্বর ফেনোলিক OH, একে হচ্ছে কি ট্রাইডেশন করতে পারবে। আর 4 নম্বরকে না এই যে ইমাইড NH এটাকেও করতে পারবে। এছাড়া দেখো যে অ্যালকোহলিক OH আছে একে পারবে না, এটা হচ্ছে অ্যামাইড একেও পারবে না। তাহলে মোট 4টে ফাংশনাল গ্রুপকে সঙ্গে NaOH রিয়াকশান করতে পারবে। তাহলে NaOH 1 মোল যদি কম্পাউন্ডে হয় 4 মোল NaOH লাগবে, তাহলে 40 যদি মলিকুলার ওয়েট হয় তাহলে টোটাল কত 40 × 4 সমান কত 160 গ্রাম NaOH লাগবে। সিম্পল। কোশ্চেন নম্বর 32 কী বলেছে দ্য কারেক্ট অর্ডার অফ পিকে ফর দ্য ফলোয়িং কম্পাউন্ড। 4টে কম্পাউন্ড দেওয়া হয়েছে তাদের পিকে এর অর্ডার বের করতে হবে। দেখো প্রথমেই ভেবে নেই যার পিকে খুব বেশি হবে সেটা কি হবে না একটা উইক অ্যাসিড, তাই না? পিকে কম হলে স্ট্রং অ্যাসিড হবে, তাই তো? তাহলে অ্যাসিডিটির অর্ডার যা হবে পিকে এর অর্ডারটা জাস্ট রিভার্স হবে। আচ্ছা এবার দেখি নিচে 4টা কম্পাউন্ডের মধ্যে 2টো আছে ফেনোলিক কম্পাউন্ড আর 2টো আছে কার্বক্সিলিক কম্পাউন্ড। এখন দেখো এই যে অ্যাসিডিক অ্যাসিডের থেকে
ফোর নাইট্রোবেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, তাই তো, স্ট্রঙ্গার অ্যাসিড, যার ফলে কি এটা পিকেটা কি সব থেকে লোয়েস্ট হবে, তার মানে এটা হবে কি 4 নম্বর। এরপর অ্যাসিডিক অ্যাসিড আসবে, এটা হবে 3 নম্বর। আচ্ছা, এবার এ এবং বি এর মধ্যে দেখো, এতে কি আছে ফেনল আছে, আর বিতে কি আছে নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। তার মানে কি ওর অ্যাসিডিটি অনেক কম হবে, তাই তো। তাহলে 3 নম্বরে 4 3 2 ফেনল আসবে, আর এটা হবে কি 1 নম্বরে হবে ওটা, মানে এর অ্যাসিডিটি সব থেকে কম কিন্তু পিকে ভ্যালু সব থেকে হাই। তাহলে 32-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান বি। কী হবে? বি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন সি, এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন 33 কী বলছে না, কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফলোয়িং স্পিসিস। এই যে 3টে কম্পাউন্ড 1 2 3, এদের মধ্যে সম্পর্ক কি বুঝে নিতে হবে, বলতে হবে। প্রথমে বলে নেই রেজোনেটিং স্ট্রাকচার, যদি বলি ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেন্স ফর্মের মধ্যে পার্থক্য কী না, তারা হচ্ছে যে কি ইলেকট্রনের পজিশনের পার্থক্য। তখন তাকে ইলেকট্রনের পজিশনের পার্থক্য থাকলে তাকে বলি আমরা রেজোনেন্স ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। আর যদি অ্যাটমের পজিশনের পার্থক্য থাকে তখন তাকে কী বলি আমরা টটোমার, তাই তো। তাহলে রেজোনেন্স বুঝলাম, টটোমার বুঝলাম। আর কি, যদি তাদের মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক না থাকে তখন আমরা কি বলি ডায়াস্টেরিওমার, তাই তো। তাহলে রেজোনেন্স বা ক্যানোনিক্যাল ফর্ম, টটোমার আর ডায়াস্টেরিওমার, এদের পার্থক্য বুঝে গেছি। আচ্ছা, এবার দেখো বলছে ফার্স্ট বলছে ফার্স্ট কী বলছে 1 এবং 2 আর রেজোনেন্স স্ট্রাকচার, নিশ্চয় নয়। কারণ কি, এটা কি একটা ইনল কিটো ইনল, বেসিক্যালি হাইড্রোজেনটা শিফট হয়েছে, তাহলে অপশান এটা কিন্তু রং। তার রেজোনেন্স ফর্ম নয়। 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক কি, তারা টটোমেরিক ফর্ম, কারণ কি হাইড্রোজেনটা পজিশন শিফট আছে। আচ্ছা, অপশান 2-এ কী বলেছে 2 and 3 আর রেজোনেন্স স্ট্রাকচার। 2 and 3 রেজোনেন্স স্ট্রাকচার নয়, কেন না, যে সিন অ্যান্টি, তাই না। বেসিক্যালি এটা কি দুটো ডায়াস্ট্রেমার, সিন অ্যান্টি, তাই না, তাই রেজোনেন্স নয়, দুইটাও ভুল। 3 নম্বরে কী বলেছে 2 and 3 আর ডায়াস্ট্রেমার, হ্যাঁ 2 and 3 ডায়াস্ট্রেমার, অবশ্যই ঠিক। বলছে 3, অপশান 4 কী বলছে 3 ইজ এ টটোমার অফ 1, হ্যাঁ 3 আর 1 টটোমার। দেখো হাইড্রোজেনের পজিশন শিফট আছে, তাহলে যেহেতু হাইড্রোজেনের শিফট আছে মানে বেসিক্যালি ইন অল, বেসিক্যালি আমরা বলি না কিটো ইন অল বলি না টটোমার, এটা তো এটাই। তাহলে দুটো অপশান ঠিক, তাহলে 33-তে রাইট অ্যান্সার হবে অপশান সিও ঠিক, অপশান ডিও ঠিক। তাহলে এটা কি 2016-তে MSQ হিসাবে এসেছিল এটা। এবার দেখো 34 কোশ্চেন, অ্যামাং দ্য ফলোয়িং দ্য নম্বর অফ মলিকুলস দ্যাট আর অ্যারোমেটিক। দেখো অ্যারোমেটিকের জানি আমরা কি 4n+2 হলে অ্যারোমেটিক। তাহলে ফার্স্ট কম্পাউন্ডে কী আছে 4n আছে, তাহলে এটা কি অ্যারোমেটিক হবে না। 2 নম্বরটাতে কী আছে, এটাতে 4n পাই ইলেকট্রন, এটাও অ্যারোমেটিক হবে না। 3 নম্বরটা দেখো, এখানে 3 2 5টা পাই ইলেকট্রন, পাই বন্ড আছে, মানে 10টা পাই ইলেকট্রন, তার মানে কি এটা অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কম্পাউন্ড দেখো, এখানে কটা আছে 3 3 6টা পাই বন্ড, মানে 6 2 12টা পাই ইলেকট্রন, মানে কি 4n, 12টা মানে 4n হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যারোমেটিক হবে না। আচ্ছা, এবার দেখো এটাতে দেখো, এটা এই ফর্মে যেটা আছে অ্যারোমেটিক নয়, কারণ এটা ক্যাটায়নিক ফর্মে থাকতে পারবে না, এটা হতে পারবে না, এটা কি ইনডোল অ্যারোমেটিক। আচ্ছা, এটা দেখো, এটাতে যদিও এখানে 10টা পাই ইলেকট্রন আছে, কিন্তু দুটো হাইড্রোজেন এই যে এই ফর্মে থাকে, দুটো হাইড্রোজেন মধ্যে স্ট্রং রিপালশন হওয়ার জন্য এটা কিন্তু প্লেনার ফর্মে থাকতেই পারবে না, যার ফলে এও অ্যারোমেটিক নয়। আচ্ছা, লাস্ট কম্পাউন্ডে দেখো, যদিও মাঝের কার্বনগুলো sp3, কিন্তু আমরা আগের দিন দেখেছি যে পাইরিন সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র পরিধি বরাবর পাই ইলেকট্রনগুলো কাউন্ট করতে হয়। পেরিফেরাল পাই ইলেকট্রন কটা আছে এখানে 1 2 3 4 5 6 7টা, 14টা, মানে 12+2, 4n+2, তাহলে এও হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে যে কোশ্চেন ছিল 34-এ যে কতগুলো মলিকুল অ্যারোমেটিক, তাহলে অ্যান্সার হবে যে
তিনটে মলিকুল হচ্ছে অ্যারোমেটিক। ওকে, দ্য নাম্বার অফ অল পসিবল আইসোমার্স ফর মলিকুলার ফর্মুলা C6H14, কতগুলো পসিবল আইসোমার হবে? দেখো এখানে কি আছে, এই যে C6 এর যদি আমার ফার্স্ট আমাদের কাজ কি না, এখানে কোনো আনস্যাচুরেশন আছে কি না, তার জন্য কী করতে হবে, আমরা ডাবল বন্ড ইকুইভ্যালেন্স বের করব। এর ডিবি ইকুয়াল টু কত, 0, যার ফলে যেহেতু এর ডিবি যেহেতু 0, যার ফলে কোনো আনস্যাচুরেশন নাই, যার ফলে শুধুমাত্র জাস্ট কতগুলো আইসোমার সম্ভব, তাই তো 6টা কার্বন আছে। যদি স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা, মোট 5টা আইসোমার সম্ভব। ওকে, থ্যাংক ইউ।